প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাও। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, স্মরণ, এনটিভি অনুষ্ঠানসূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী সেলিব্রিটি মুর্তজা বশির। বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময়ে প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা শিল্পী SM সুলতানের ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী। প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। এবার স্মরণ। আজ 27 আগস্ট, 12ই ভাদ্র, জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস। নজরুল ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। সাহিত্যের নানান শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি ছিলেন একজন কবি। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার, সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। আজ মৃত্যু দিবসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি অনুষ্ঠানসূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। মানে বাবা, মনে করো হঠাৎ আমাদের অনেক টাকা হয়ে গেল। টাকা হয়ে গেল? টাকা কে দিল? আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের সে দৈত্য ছাড়া কেউ কোনো টাকা দিলে সেটা আমি গ্রহণ করব না। কোটি বার মানা করেছিস, আমি মেনে নিলাম, কিন্তু ওর তো দোষ না। তুই আমার অজান্তে আমার পারমিশন ছাড়া টাকা হাতে নিলি কেন? সরি বাবা। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী নুরুন নাহার মোনা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপু? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী। আমাদের আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আসলে নজরুল তো কোনো একটি দিনের নয়, সারা বছরের এবং প্রতিটা মুহূর্তের, কারণ সব কিছুতেই সব অনুভূতির সাথেই নজরুল আছেন। আপনি একজন নজরুল সঙ্গীত শিল্পী, সেই জায়গা থেকে আমি আপনার ভাবনার জায়গাটা একটু জানতে চাইব। নজরুলকে নিয়ে আপনার ভাবনাটা কি? আপনি যা বলেছেন সেটি একদমই যথার্থ। কাজী নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি হিসেবে পেয়েছি, এটা আমাদের অনেক একটা সৌভাগ্যের ব্যাপার। এবং আমরা যারা নজরুলের সৃষ্টিকর্মকে নিয়ে চর্চা করছি, আমি যেহেতু সঙ্গীতের দিকটাতে আছি, তো সঙ্গীত বিষয়টা নিয়ে আমি একটু বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। নজরুলের তো আসলে সৃষ্টির শাখা প্রশাখা এত বেশি, সেখানে সঙ্গীতটা একটা বড় অংশ জুড়ে আছে।
এবং সঙ্গীতের মাধ্যমে আমরা নজরুলকে এমনভাবে মানে সঙ্গীতের প্রতিটা শাখায় ওনার যে সাবলীল বিচরণ সেটা তো আমরা দেখতেই পাই, এবং সঙ্গীতের মাধ্যমে নজরুল আমাদেরকে যেই দিক দর্শন দিয়ে গেছেন, যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, সেগুলো তো জীবন চলার পাথেয়, জীবন চলার একদমই পাথেয়। মানে কোনটি বলেননি যে সাম্যের কথা বলেছেন, প্রেমের কথা বলেছেন, বিদ্রোহের কথা বলেছেন, প্রতিটা জায়গায় কাজী নজরুল ইসলামের যে অসামান্য অবদান আমাদের জন্য উনি রেখে গেছেন, সেটি আসলে আমরা যদি গভীরভাবে উপলব্ধি করতে পারি তাহলে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান আসলে হয়ে যায়। কিন্তু আমাদের সেই উপলব্ধির জায়গাটা আমরা কতটা গভীরভাবে বা নিবিড়ভাবে উপলব্ধি করতে পারছি সেই প্রশ্নটা থেকে যায়। একজন নজরুল সঙ্গীত শিল্পীর জায়গা থেকে মানে আপনার নজরুলের প্রতি ভালো লাগাটা ঠিক কবে থেকে বা কিভাবে তৈরি হলো? কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছেন কিনা? নজরুলের প্রতি ভালো লাগা মানে আমি তো যেহেতু গান খুব ছোটবেলা থেকেই গান শেখা শুরু, তো একটা পর্যায়ে আছে না যে ছোটবেলায় তো থাকতে আমরা সব ধরনের গান শিখছি, সেটাই বলতে চাচ্ছি আমি যে বাচ্চাদের যেমন ছড়া গান দিয়ে শুরু হয়, তারপরে ছড়া গানের পরে আস্তে আস্তে কবির গানগুলো যেমন রবীন্দ্র, ছোটদের নজরুল। তো তখন আমি জানি না কেন, এটার আসলে সঠিক উত্তর আমার কাছে নেই, কেন যেন ছোট থেকেই, তখন তো আসলে বাণীটাও তো বুঝতাম না, বাণীর যে অর্থ, প্রতিটা শব্দের অর্থগুলো না বয়সের সাথে সাথে বোধের সাথে সাথে পরিবর্তন হয় এবং বুঝি, মানে এখন যেমন অনেক বুঝি, তখন তো আর বুঝতাম না, কিন্তু সুরটা কেন যেন খুব আকৃষ্ট করত, সুরের প্রতি কেমন যেন একটা টান ছিল। তাই বলে রবীন্দ্রসঙ্গীত বা অন্যান্য গান যে টানে না তা কিন্তু নয়, কিন্তু এটা যেন একটা স্পেশাল ছিল আমার কাছে। আচ্ছা, কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন কিনা যে কেউ গান গাইছে শুনতে ভীষণ ভালো লাগছে এমন কিছু? ছোটবেলায় খুবই গান শুনতাম। আমার গান শেখার শুরুটা মূলত আমার মায়ের আগ্রহে। তো মা প্রচুর গান শুনতেন। আচ্ছা, তখন লতা মঙ্গেশকর, আশা ভোসলে, হৈমন্তী শুক্লা, ওনাদের গান খুব শুনতেন। আমার বাসায় সারাক্ষণ রেকর্ডগুলো বাজতে থাকতো। তো নজরুল সঙ্গীত খুব একটা কিন্তু বাসায় ওভাবে কেউ শুনতো না, কিন্তু ওই যে অন্যান্য শিল্পীদের গান শুনে শুনে গানের প্রতি একটা ভালো লাগা তখন থেকে তৈরি হয়েছে। কিন্তু যখন গান শেখাটা শুরু করলাম, তো গান শিখতে গেলে তো এনাদের গান দিয়ে আসলে শুরু হয়। তো তখন ওই সময় কাদের কাছে তালিম নেওয়া হয়েছে আপনার? আমি আমার আসলে আমার বাবা ব্র্যাকে চাকরি করতেন, তো সেই সুবাদে বিভিন্ন জেলায় জেলায় বদলি হতো। তো দেখা যায় 6 মাস 1 বছর পর পর এক এক জায়গায় চলে যেতাম। তো ওভাবে নির্দিষ্টভাবে যে কোথাও শেখা বা কারো কাছে শেখা, লম্বা সময় ধরে কোনো ওস্তাদের কাছে তালিম ওইটা সম্ভব হয়ে ওঠেনি। তো যখন যেখানে যেতাম তখন ওখানেই একজন গানের শিক্ষক মা ঠিক করে দিতেন, ওনার কাছে এভাবে শেখা। তো দীর্ঘ প্রায় 10 বছরের মতো এরকম বাইরে বাইরে শেখার পরে যখন ফাইনালি ঢাকায় শিফট করলাম এবং ঢাকায় অবস্থান শুরু হলো, তখন নজরুল সঙ্গীতের যে টুকটাক শিখেছি আগেই, কিন্তু একদম প্রপারলি নজরুল এবং ক্লাসিক্যাল শেখাটা শুরু হয়েছে আমার কাছে। আমি যদি বলতে হয়, আমার সেই ওস্তাদের নাম হলো ওয়াজিদুল ফারুক। উনি এখন অনেক বয়স হয়ে গেছেন, তো ওনার কাছে আমার নজরুল এবং ক্লাসিক্যালটা শেখা শুরু। আচ্ছা, তার পরবর্তীতে ওনার কাছে আমি বেশ কয়েক বছর শিখেছি। তারপরে একটা গ্যাপ ছিল আমার সঙ্গীতের। আচ্ছা, একটু ব্যক্তিগত ব্যস্ততা ছিল, জীবনের নানান রকম সময় থাকে, সেই সময়টা হয়তো বিরতির প্রয়োজন হয়। ওই বিরতিটার পরে এসে আমি আবার নজরুল একাডেমি থেকে শুরু হলো, এবং নজরুল একাডেমিতে ভর্তি হওয়ার পরে ওস্তাদ ইয়াকুব আলী খান স্যারের কাছে আমার আবার নজরুল সঙ্গীত এবং ক্লাসিক্যাল শেখাটা শুরু। আচ্ছা, এবং এখন ওনার কাছে শিখছি। শেখার তো আসলে শেষ নেই, যত বেশি শেখা হয় তত মনে হয় যে একটা অথৈ সমুদ্র, এবং সেখানে আমি আসলে কোনো কিছু জানি না, কিছুই না। হ্যাঁ, একটি গান শুনি আমরা এখন, কোন একটি নজরুল সঙ্গীত আমরা শুনি, তারপরে বাকি গল্পে যাব। কোন গানটি শুনছি? শ্রাবণ মাস, যদিও মানে বর্ষাকাল তো প্রায় যাচ্ছে, তো আমি একটি বর্ষার গান গাইছি। আবার শ্রাবণ এলো ফিরে, তেমনি ময়ূর ডাকে, দোলনা কেন বাঁধলে না গো,
এবার কদম শাখে আবার শ্রাবণ এলো ফিরে, সঙ্গে লয়ে গোপ গোপীরে, ব্রজের কিশোর যাবে ফিরে, সঙ্গে লয়ে গোপ গোপীরে, ব্রজের কিশোর যাবে ফিরে, লীলা কিশোর শ্যাম যে লীলা সাথীর সাথে থাকে, আবার শ্রাবণ এলো ফিরে, তেমনি ময়ূর ডাকে, দোলনা কেন বাঁধলে না গো, এবার কদম শাখে আবার শ্রাবণ এলো ফিরে। আপনি তো নজরুল সঙ্গীতের উপরে লেখাপড়া করছেন, আবার আপনি ইউডাতে মিউজিক নিয়ে লেখাপড়া করছেন, মাস্টার্স করছেন সেখানে। তো নজরুলকে জানতে বা বুঝতে একটা আলাদা লেখাপড়া দরকার পড়ে। দেখা যায় যে গানগুলো শুধু গাইছি এমনটা নয়, গানগুলো কতটুকু বুঝে গাইছি সেই বিষয়টা চলে আসে। সেইটা আসলে সেই কাজটা আপনি কিভাবে করেন? এমনিতে যে স্বাভাবিক যে কিছু প্রতিষ্ঠান যেগুলো গান শেখায়, যেমন নজরুল ইনস্টিটিউটে কিন্তু আমি প্রায় 4 বছর যাবত আছি ওখানে। তো ওখানে যেমন গানের পাশাপাশি আমাদের যে উস্তাদরা আছেন ওনারা আমাদেরকে যখন গানটা শেখাচ্ছেন, গানের পাশাপাশি গানের যে কিছু গল্প থাকে, গানের পেছনের গল্পটা, কিছু গল্প থাকে, গান সৃষ্টির কিছু গল্প থাকে, সৃষ্টির কিছু গল্প থাকে, এবং গান রিলেটেড, যেমন ওই গানটি কোন রাগের উপরে বা গানটির ধরনটি কি, সেগুলো খুব সুন্দরভাবে, সুরটা কেমন ছিল বা প্রথম এই গানটি কার কণ্ঠে রেকর্ড করা হয়, সবকিছুই সুন্দরভাবে ডিসক্রাইব করা হয়। আমাদেরকে খুব সুন্দরভাবেই বুঝিয়ে দেন আমাদের গুরুজি যারা আছেন, যাদের সান্নিধ্যে আমরা শিখছি। আর ইউডাতে হলো মানে ওইটা তো একটা মানে স্বল্প পরিসরে, কারণ ওখানে এটা খুব একটা ওভাবে যে বিস্তৃত আকারে যে শেখানোর একটা প্রসেস ওইটা ওভাবে নেই। তবে গানটাকে শেখার জন্য গানের যতটুকু জানা প্রয়োজন সেটা আমাদেরকে শেখানো হচ্ছে, এবং এটা আগামীতে আরও আশা করি যে এটা নিয়ে কথাবার্তা চলছে, যে এটাকে আরও স্ট্রংলি একদম শিখতেই হবে। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের যে গানগুলো রয়েছে সেগুলো বিভিন্ন রাগের উপর, আপনি যেমনটি বলছিলেন। তো আপনি তো শাস্ত্রীয় সঙ্গীতের উপর নিশ্চয়ই সেই দখলটা আছে। হ্যাঁ, শাস্ত্রীয় সঙ্গীতও আমি তো শিখছি পাশাপাশি, কারণ নজরুলের গান গাইতে হলে শাস্ত্রীয় সঙ্গীতটা জানা খুবই জরুরি। যেহেতু কাজী নজরুল ইসলামের প্রচুর গান আছে যেগুলো রাগ ভিত্তিক, রাগ প্রধান। হ্যাঁ, রাগ প্রধান। তো সেগুলো রাগটা না জানলে তো গানটাকে ভালোভাবে আয়ত্ত করা এবং সেটাকে পরিবেশনের যে জায়গাটা সেটা অতটা সাবলীল সুন্দর হয় না। তো এর জন্য সম্ভব হলে রাগটা মানে ক্লাসিক্যালটা শেখা খুব প্রয়োজনীয়। একদম, এটা তো বেসিক অ্যাকচুয়ালি। বেসিক, এটার উপরে একজন সঙ্গীত শিল্পীর বাকি যে ভবিষ্যৎ সেটা ডিপেন্ড করে। আপু, আরো একটি গান শুনবো আমরা এখন? নিশ্চয়ই। কোন গানটি শুনছি? কথার কুসুমে গাথা গানের মালিকাকার, ভেসে সে হতে চায় গো আমার গলার হার। কথার কুসুমে গাথা গানের মালিকাকার, ভেসে সে হতে চায় গো আমার গলার হার। কথার কুসুমে গাথা। আমি তারে নাহি জানি, তার সুরের সূত্রখানি
আমি তারে নাহি জানি, তার সুরের সূত্র খানি, তবু বিজড়িত হয় কেন গো, তবু বিজড়িত হয় কেন গো, মোর কঙ্কনে বারবার কথার কুসুমে গাথা, গানের মালিকাকার ভেসে সে হতে চায় গো, আমার গলার হার কথার কুসুমে গাথা। বাহ, সুন্দর। আর যারা নজরুল সঙ্গীত সাধারণত গেয়ে থাকে তারা পাশাপাশি দেখা যাচ্ছে সেমি ক্লাসিক্যাল ধাঁচের কিছু মৌলিক গান গেয়ে থাকেন, তো আপনার কি মৌলিক গানের কাজ করা হচ্ছে? মৌলিক গানের কাজ আমি করেছি অলরেডি কয়েকটি, এবং আরও কয়েকটি হাতে আছে, সেগুলোর কাজ চলছে। আচ্ছা, আর এমনিতে সামনের দিনের পরিকল্পনা কি, বা কিভাবে এগোতে চান, কাজ করতে চান, গান নিয়ে কি পরিকল্পনা আছে? সামনের দিনের পরিকল্পনা আসলে যেহেতু গান নিয়েই কাজ করছি, গানের সাথেই থাকতে চাই, এবং ভালো গান, শুদ্ধ গান। মানে পেশাগত জায়গা থেকে গানকে বেছে নেবেন কিনা? পেশাগত জায়গা থেকে গানকে তো অবশ্যই একজন শিল্পী নিতে চায়, তবে সেটা আমাদের মানে দেশের প্রেক্ষাপটে খুব একটা সবার জন্য সম্ভব হয়ে ওঠে না। তবে পেশাগতভাবে না নিতে চেষ্টা করছি, যদি নাও হয় তবুও মানে গানটাকে যেহেতু ভালোবাসি, গানটাকেই যেভাবে ও গানের সাথেই গানটা থাকবে সাথে, পেশাগত জায়গা হয়তো অন্য কোনো কিছু হলেও হতে পারে, কিন্তু গানটা সবসময় আমার সাথে থাকবে, এবং গানটাকে নিয়েই পথ চলা সবকিছুর পাশাপাশি। অবশ্যই সেই প্রত্যাশা যেন পূরণ হয়, এই শুভকামনা রইল আপনার জন্য। একেবারে শেষের দিকে আপু চলে এসেছি, আরো একটি গান আপনার কণ্ঠে শুনবো। কোন গানটি শুনছি? প্রার্থনা সঙ্গীতের মতো এটা গাইতে চাচ্ছি। জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল তরুণী, মায়া তরঙ্গে টলমল তরুণী, অকুল ভব পারাবার হে, অকুল ভব পারাবার হে, জগতের নাথ করো পার। নাহি কান্ডারি ভাঙা মোর তোরি, আশা নাই কুলে উঠিবার, আমি গুণহীন বলে করো যদি হেলা, আমি গুণহীন বলে করো যদি হেলা, শরণ লইব তবে কার। জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেবার জন্য। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। খুব সুন্দর একটি সময় কাটলো।
অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।